বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটে গেছে যা কেউ আন্দাজ করতে পারেনি, কেউ ভাবতেও পারেনি যে একটি রাজনৈতিক দল এভাবে সবার হিসাব নিকাশ উল্টে দিতে পারে। জামায়াত ইসলামী এমন একটি পলিসি সামিট আয়োজন করেছে যা দেখে শুধু দেশের মানুষ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও হতবাক হয়ে গেছে। এই সামিটের পর থেকে দেশের রাজনীতির চেহারা একেবারে বদলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেকে বলছেন এটা শুধু একটা অনুষ্ঠান ছিল না, এটা ছিল রাজনীতির মাঠে একটা বোমা ফাটানোর মতো ঘটনা। ৩ জানুয়ারি জামায়াত একটা সমাবেশ করতে চেয়েছিল, সেটা স্থগিত হয়ে গেল। অনেকে ভাবলেন জামায়াত হয়তো পিছু হাঁটছে, কিন্তু আসলে কি তাই? জামায়াত যে খেলা খেললো সেটা কারো বোধগম্য হয়নি। প্রথমে মহাসমাবেশ স্থগিত করে তারা এমন কিছু করলো যেটা মহাসমাবেশের চাইতে 1000 গুণ বেশি প্রভাব ফেলবে। কয়েকটা সেশনে বিভক্ত এই পলিসি সামিটে জামায়াত এমন সব পরিকল্পনা উপস্থাপন করলো যা সবাই শুনে হা হয়ে গেল। এটা কি সত্যি হতে পারে? এত সুন্দর পরিকল্পনা কি বাস্তবায়ন সম্ভব? এইসব প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। এখন কথা হচ্ছে, সাধারণ মানুষ কি এই পলিসি সামিটের ইংরেজি প্রেজেন্টেশন বুঝবে নাকি বুঝবে না? এমনকি জামায়াতের অনেক নেতাও হয়তো পুরোটা বুঝতে পারেননি। কিন্তু সাধারণ মানুষের জন্য একটা সহজ কথা আছে, সেটা হচ্ছে জামায়াত ক্ষমতায় আসলে বাংলাদেশ হয়ে যাবে সিঙ্গাপুর বা দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশ। এটা শুনতে অবাক লাগলেও এটাই তাদের দাবি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সম্ভব নাকি এটা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি? সিঙ্গাপুরের কথা বলতে গেলে চোখ বন্ধ করে একবার সেই দেশটার কথা ভাবুন। যারা গেছেন তারা জানেন এটা একটা স্বপ্নের দেশ। ছোট্ট একটা শহর, যেন 3 তলা একটা মেগাসিটি। আধুনিক সুযোগ সুবিধার কোনো কমতি নেই সেখানে, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতা সেখানে বিরাজ করছে। অথচ একটা সময় ছিল যখন সিঙ্গাপুরই খুবই গরিব দেশ ছিল, মালয়েশিয়ার একটা অংশ ছিল মাত্র। কিন্তু আজকে সেই সিঙ্গাপুরের ডিজিপি থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা সবকিছু বিশ্বমানের। বাংলাদেশের মানুষ সিঙ্গাপুর চেনে মূলত চিকিৎসার জন্যই। দেশের বড় বড় নেতা, মন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই সিঙ্গাপুর হচ্ছে উন্নয়নের টেক্সট বুক উদাহরণ। গরিব দেশ থেকে উন্নতির চূড়ায় পৌঁছে গেছে তারা। জামায়াতের পলিসি সামিটের মূল কথা হচ্ছে বাংলাদেশকে এমন একটা সিঙ্গাপুর দেশ বানানো। আকাশচুম্বী অট্টালিকা সারা দেশ ছড়িয়ে থাকবে, গ্রাম বলে কিছু থাকবে না। পুরো দেশটাই হয়ে যাবে শহরের মতো। প্রত্যন্ত গ্রাম অঞ্চল যেমন উজিরপুরের হাটতা, সাতলা, বাগদা, হাবিবপুরের এই জায়গাগুলো হয়ে যাবে মেগাসিটির মতো। সেখানেও 10 তলা 20 তলা বিল্ডিং উঠবে, 4 লেনের সড়ক থাকবে, বিদ্যুতের ছলমলে আলোয় জ্বলবে সারা রাত। সিঙ্গাপুরের এমন গ্রাম বলে কিছু নেই, শুধু আসে সিটি। ঠিক তেমনই হবে বাংলাদেশ। হাবিবপুরেও দেখা যাবে বিরাট বিরাট গার্মেন্টস কারখানা, মৎস্য শিল্প, মৎস্য প্রসেসিং, হিমায়িতকরণ শিল্প সব সেখানে গড়ে উঠবে। 20 তলা বিল্ডিং থেকে শুরু করে নানান কারখানা সব থাকবে। 4 লেনের সড়ক দিয়ে বড় বড় ট্রাক চলাচল করবে। এটাই হবে নতুন বাংলাদেশের চেহারা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশগুলো কি জামায়াতকে বিশ্বাস করবে? তাদের মনে অনেক প্রশ্ন ছিল। জামায়াত কি আসলে ক্ষমতায় আসতে পারবে? আসলেও কি দেশ চালাতে পারবে, নাকি সবকিছু এলোমেলো করে ফেলবে? এই কনফিউশনগুলো এতদিন তাদের মনে ছিল, কিন্তু এই পলিসি সামিটের পর সেই সব প্রশ্নের উত্তর তারা পেয়ে গেছে। যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটা এখন অনেকটাই কেটে গেছে মনে হচ্ছে। উন্নয়ন সহযোগীদের মনে আরেকটা প্রশ্ন ছিল, জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য কেমন হবে? তাদের জাতীয় স্বার্থ রক্ষা হবে কিনা? এই প্রশ্নের উত্তরও এখন তারা পেয়ে গেছে। জামায়াতের পলিসি অনুযায়ী বাংলাদেশ হবে বিনিয়োগের স্বর্গরাজ্য। বাংলাদেশ হবে প্রোডাকশন হাব। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি সবাই এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে। কারণ জামায়াতের পলিসিতে আছে, কেউ যদি কোনো শিল্প কারখানা স্টার্ট করে তাহলে প্রথমে 3 বছর কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না, পানি বিল দিতে হবে না, গ্যাস বিল দিতে হবে না। মানে শুধু লাভ আর লাভ। এটা বড় বড় প্রতিষ্ঠানের জন্য একটা মহা সুযোগ হয়ে দাঁড়াবে। এটা শুধু বাংলাদেশের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি বা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি প্রোডাকশনের জন্য বলা হয়নি। যে কোনো নতুন কারখানার জন্য এই সুযোগ সুবিধা প্রযোজ্য হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া নিয়ে এখন সবাই কান পেতে আছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা আছে, বন্ধু রাষ্ট্র, তারা এখন কনভিন্সড হতে শুরু করেছে। তাদের মনের সব চিন্তা ভাবনা, কনফিউশন দূর হয়ে গেছে এই পলিসি সামিটের মাধ্যমে। জামায়াত কিভাবে দেশ চালাবে এটা এখন সবাই বুঝতে পারছে, এবং 55 বছরে বাংলাদেশকেও বদলে দেওয়ার যে রোড ম্যাপ তারা দিয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছে। বাংলাদেশকে তার স্বপ্নের জায়গায়, মঞ্জিলে মাকসুদে নিয়ে যেতে পারবে জামায়াত, এটা এখন অনেকেই মানতে শুরু করেছে। চিকিৎসা খাতে জামায়াতের পলিসি শুনলে মানুষ অবাক হয়ে যাবে। বাংলাদেশের মানুষের ডাক্তারের খরচ, চিকিৎসার খরচ, ওষুধ কিনতে কিনতে জীবন অতিষ্ঠ হয়ে যায়। এটা প্রতিটি পরিবারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এখন ডাক্তার দেখানো সবচেয়ে বেশি লাগে কাদের? সাধারণত শিশুদের নিয়ে পরিবার সবচেয়ে বেশি চিন্তিত থাকে। শিশুরা একটু বেশি অসুস্থ হয়, জ্বর, ঠান্ডা, কাশি লেগেই থাকে। আর হচ্ছে 60 বছর পার হলে বৃদ্ধদের চিকিৎসা লাগে। মূলত শিশু এবং বৃদ্ধদেরই বেশি চিকিৎসার দরকার হয়। জামায়াত বলছে তারা শিশু ও বৃদ্ধদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করে দেবে। মানে বাস্তবে আপনার চিকিৎসার
খরচ সরকার বহন করবে। কারণ আপনি যখন শিশুকাল অতিক্রম করবেন এবং 60 বছর পর্যন্ত স্বাভাবিকভাবেই 2-1টা ব্যতিক্রম ছাড়া আপনার ডাক্তার দেখানোই লাগবে না। কিছু বিলাসিতার কারণে দেখালে বা ব্যতিক্রম ছাড়া অধিকাংশ মানুষেরই লাগেই না। লাগে 60 বছর পার হলে আর শিশুকালে। বাচ্চা জন্ম হওয়ার পর 100 দিনের একটা বিশেষ প্রোগ্রামও জামাতের থাকবে। এখন আসি দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এর কি প্রভাব পড়বে সেই প্রশ্নে। এতদিন একটা প্রচারণা চালানো হতো যে জামাত কি পারবে দেশ চালাতে, তাদের অভিজ্ঞতা কোথায়। বিএনপি এই প্রচারণা চালাতো, কিন্তু জামাত এই পলিসি সামিটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে বিএনপির চাইতে 1000 গুণ ভালোভাবে তারা দেশ চালাতে পারবে। জামায়াতের সাথে যারা আছে তাদের যোগ্যতা বিএনপির সাথে যারা আছে তাদের চাইতে কয়েক হাজার গুণ বেশি, এবং জামায়াতের আলাদা সম্পদ হচ্ছে তারা সৎ। এই সততার কারণেই বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে বলে তারা দাবি করছে। 26টা পলিসি ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে। এই 26টা পলিসি জামায়াত জনগণের কাছে সফলভাবে পৌঁছে দেবে বলে মনে হচ্ছে। এতে আভ্যন্তরীণ রাজনীতিতে কি প্রভাব পড়বে সেটা এখন সবাই আলোচনা করছে। বিএনপির কথিত আই হ্যাভ এ প্ল্যান নিয়ে এখন প্রশ্ন উঠছে। বিএনপির ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এগুলো এখন মানুষ সেভাবে গুরুত্ব দিচ্ছে না, কারণ বিএনপির এই পলিসিগুলোর কোনো ফিজিবিলিটি স্টাডি করা হয়নি। সেগুলো বাস্তবসম্মতও ছিল না, উদ্ভট থিওরি ছিল মাত্র। কোনো গবেষণার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথা বলা হয়নি। গবেষণায় যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে বিএনপির এই পলিসি ভাওতাবাজি এবং নেগেটিভ ইম্প্যাক্ট বেশি। এতে উল্টো ক্ষতি হয়। একদম গরিব মানুষ, সিরিয়াসলি যাদের প্রয়োজন তাদের হক নষ্ট করে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে। এটা বাস্তবসম্মত কিছু নয়। এতে বাংলাদেশ সোমালিয়া হয়ে যাবে বলে অনেকে আশঙ্কা করছেন। জামায়াত যে স্মার্ট কার্ডের কথা বলেছে সেটা একেবারে আলাদা। এই স্মার্ট কার্ডে সবার তথ্য থাকবে, কোন জায়গায় কত টাকা খরচ হবে এবং সেটা কিভাবে আসবে সবকিছুর গুরুত্বপূর্ণ ক্লারিফিকেশন এখানে আছে। একদম একাডেমিক গবেষণার ভিত্তিতে এটা তৈরি করা হয়েছে। বিদেশিরা মানবে কি মানবে না, ভারত, যুক্তরাষ্ট্র সবকিছুর সমাধান এই পলিসিতে আছে বলে দাবি করছে। আন্তর্জাতিক কমিউনিটির কাছে জামায়াত সম্পর্কে বা জামায়াতের নারীদের বিষয়ে জামায়াতের দৃষ্টিভঙ্গি নিয়ে ইউরোপ আমেরিকার কিছু রিজার্ভেশন ছিল। এই পলিসি সামিটের মাধ্যমে এই সংশয়গুলো দূর হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। উন্নয়ন সহযোগী বা বিনিয়োগকারীদের অন্যান্য দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ সব দূর হয়ে গেছে এই সামিটের মাধ্যমে। বাংলাদেশে জামাতের বাইরে একমাত্র কিছুটা পলিসি আছে বিএনপির। যদিও অনেকে রসিকতা করে বলেন বিএনপির প্রধান পলিসি হচ্ছে চাঁদাবাজি, কিন্তু সেই বিএনপির পলিসিও এই সামিটের মাধ্যমে রিফিউট হয়ে গেল। বিএনপির চাইতে 1000 গুণ স্মার্ট, যুগোপযোগী, বাস্তবসম্মত, উন্নত পলিসি দিতে পারে জামাত। এটা সামাজিকভাবে এবং রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে গেল। জাতীয় নির্বাচনের আগে এই পলিসি সামিট জামাতের জন্য মহাসমাবেশের চাইতেও বড় কিছু হয়ে গেল। মহাসমাবেশ হলে হয়তো কিছু মানুষ জড়ো হতো, নেতারা বক্তৃতা দিতেন এবং তারপর মানুষ চলে যেত, কিন্তু এই পলিসি সামিট একটা দীর্ঘ মেয়াদী প্রভাব ফেলবে। তারা ভাবছেন জামাত শুধু মাঠে মিছিল করতে পারে, এমনটা নয়। এখানে জামাত একটা পূর্ণাঙ্গ সরকার চালানোর রোড ম্যাপ নিয়ে এসেছে। এই পলিসি সামিটের পর রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। কে কোথায় দাঁড়াবে সেটা এখন নতুন করে ভাবতে হচ্ছে সবাইকে। বাংলাদেশ সত্যিই সিঙ্গাপুর হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। তবে জামাত যে একটা শক্ত বার্তা দিয়ে দিয়েছে সেটা সবাই বুঝতে পেরেছে।